আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। ইরানের মধ্যে আমেরিকার হামলা চলছে। ইরান পাল্টা জবাব দিচ্ছে। যুদ্ধবিরতি, শান্তি চুক্তির পর এই ঘটনাগুলো কন্টিনিউ চলছে। এর মধ্যে ইরান নতুন করে হুঁশিয়ারি দিয়েছে। কাদেরকে? আরব রাষ্ট্রদের। বলছে, আপনাদের কাছে আমাদের দাওয়াত। আপনারা দখলদার বাহিনীকে আপনাদের দেশ থেকে বের করে দেন। কারণ তারা যে হামলাগুলো ইরানে করছে, আপনাদের দেশ ব্যবহার করে করছে। যদি ইরানে আর একটি হামলা হয়, পুরো গালফ ইরান জ্বালিয়ে দেবে। ইরান ধ্বংস হবে কিন্তু একা নয়, পুরো আরবকে নিয়ে ধ্বংস হবে। কি ভয়ঙ্কর হুঁশিয়ারি! পাশাপাশি নরেন্দ্র মোদীর দোস্ত, শেখ হাসিনার বন্ধু নরেন্দ্র মোদীর দোস্ত বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। রেড নোটিশ পাঠানো হয়েছে। আরও বেশ কিছু খবর থাকবে এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্টের সাথে ইসরায়েলের দ্বন্দ্ব এখন চরমে। কিন্তু কেন? জেডি ভেন্স কি চাইছেন আসলে? কিছু ভালো খবর আছে আপনাদের জন্য। প্রথমে আমি কিছু তথ্য আপনাদের দিলাম। মূল খবরে যাচ্ছি। মার্কিন হামলা যে অঞ্চলগুলো থেকে আসবে ইরানের ভেতরে, সেখানে ইরান টার্গেট করবে। ইরানের সামরিক বাহিনী সতর্ক করেছে গালফ কান্ট্রিকে। বলছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বেসামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর চেষ্টা করে, তো যে দেশগুলো ঘাঁটি দিবে বা যে ঘাঁটি থেকে ইরানে হামলা হবে, সে দেশগুলোকে মাটির সাথে মিশিয়ে ফেলবে ইরান। এতদিন শুধু মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইরান আক্রমণ চালিয়েছে। এবার ইরান সেই দেশগুলোর বেসামরিক টার্গেটেও হামলা করবে। এই একটি খবরে আরবের প্যান্ট ভিজে গেছে। কি ঘটেছে আসলে? প্রথমে একটি খবর আমি আপনাদের দিয়ে আসি মেহের নিউজের সৌজন্যে। তারা কি বলছে? ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি ভূখণ্ডে সামরিক ঘাঁটি ও বাহিনী মোতায়েন করে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব লঙ্ঘনে মার্কিন ঔপনিবেশিক ও ঔদ্ধত্যপূর্ণ নীতির নিন্দা জানিয়েছে। অর্থাৎ গালফের ভেতর থেকে ইরানে যে হামলা করছে আমেরিকা, এটা নিন্দা করেছে তারা। বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে হামলা প্রস্তুতি ও পরিচালনার জন্য ওয়াশিংটন যাতে আরবের কোনো ভূমি, জল বা আকাশপথ ব্যবহার করতে না পারে, তা বন্ধ করার সুস্পষ্ট দায়িত্ব হলো সেই দেশগুলোর, মানে আরব দেশগুলোর। বিশেষ করে ইরানের দক্ষিণের প্রতিবেশী দেশগুলোর উপর এটি পুরোপুরি বর্তায়। কে বলছে? ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের জন্য ব্যবহৃত মার্কিন ঘাঁটি, স্থাপনা ও সম্পদের উপর ইরানের আত্মরক্ষামূলক হামলা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের অধীনে ইরান আইনগত ও সহজাত আত্মরক্ষার অধিকারের সঙ্গে সংগতিপূর্ণ। বুঝছেন? সংগতিপূর্ণ মানে ইরান আক্রান্ত হলে আমেরিকার প্রত্যেকটি ঘাঁটি হবে তাদের জন্য বৈধ লক্ষ্য। এটা জাতিসংঘ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের যে ৫১ ধারা আছে, অনুচ্ছেদ আছে, সেই হিসেবে ইরান তার আত্মরক্ষার জন্য তাদের হামলা করতে পারবে। এবং এটি দক্ষিণ পারস্য, ইরান বলছে এটি দক্ষিণ পারস্য উপসাগরে প্রতিবেশী দেশগুলোকে অবিলম্বে আগ্রাসনকারীদের ইরানের বিরুদ্ধে আগ্রাসনের জন্য তাদের স্থাপনা ও ভূখণ্ড, সামুদ্রিক ও আকাশসীমা ব্যবহার করা থেকে বিরত রাখতে হবে। আরবদেরকে বলা হচ্ছে, তোমরা আমেরিকাকে তোমাদের ভূমি, আকাশ সবকিছু ব্যবহারের মানে নিষেধ করে দাও, বাধা সৃষ্টি করো, নতুবা তোমরা টার্গেটে পড়বে। ইরানের বিরুদ্ধে তারা বলছে যে যাতে এই অঞ্চলে যুদ্ধের আগুনে ধারাবাহিকতা ও ধারাবাহিকতা ও বিস্তার রোধ করা যায়। এটি এই অঞ্চলের দেশগুলোর মধ্যে শত্রুতা ও অবিশ্বাস সৃষ্টি করছে। অর্থাৎ আরবের সাথে ইরানের মধ্যে যে অবিশ্বাস তৈরি হচ্ছে বা শত্রুতা তৈরি হচ্ছে,
এটি আমেরিকার কারণে তৈরি হচ্ছে, এটা ইরান নিজে আরবদেরকে জানিয়ে দিয়েছে। এই বক্তব্যটি ইরান আরবদের উদ্দেশ্যে দিচ্ছে, আমাকে আপনাকে না, আরবদের উদ্দেশ্যে, যারা আমেরিকাকে ঘাঁটি দিয়ে ইরানে হামলায় সহযোগিতা করছে তাদের উদ্দেশ্যে। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে শত্রুতা ও অবিশ্বাস সৃষ্টির একটি অশুভ আমেরিকান জায়নবাদী ষড়যন্ত্রকে সফল হতে না দেওয়ার বিষয় আরবদের সতর্ক থাকতে হবে এবং দায়িত্বশীল হতে হবে, এটা বলছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলছে, ইরানের তার কোনো প্রতিবেশী বা এই অঞ্চলের কোনো দেশের প্রতি কোনো বৈরিতা বা শত্রুতা নেই, এবং তারা বলছে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে দীর্ঘস্থায়ী নিরাপত্তার একমাত্র পথ হলো আমেরিকার সামরিক উপস্থিতি এবং ধ্বংসাত্মক বিদ্বেষপূর্ণ হস্তক্ষেপমূলক আক্রমণ থেকে আরবকে তাদের নিবৃত্ত করা। আমি আশা করছি আপনারা পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছেন যে আরবের উদ্দেশ্যে ইরান যে বার্তাগুলো দিচ্ছে এখানে একদম খুবই স্পষ্ট বক্তব্য। ইরান বলছে আরবের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আমরা আরবে কোনো হামলা করতে চাই না, আমরা তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু আরবের ভূমি, আকাশ, জল, স্থল ব্যবহার করে আমেরিকা এবং জায়নবাদীরা বারবার যে ইরানের উপর হামলা করছে, এই জন্য ইরান ওই দেশগুলোতে আক্রমণ করতে পারবে জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী, এটা ইরানের বৈধ অধিকার। এখন আরবদেরকে নির্দেশনা দিচ্ছেন যে তোমরা হয় তাদের ঘাঁটি বন্ধ করে দাও বা সরিয়ে দাও, অথবা তোমরা তাদেরকে তোমাদের ঘাঁটি ব্যবহার করে ইরানের হামলায় বাধা সৃষ্টি করো, নিষেধ করো, নতুবা তোমরা আক্রান্ত হবে। তখন চিল্লাপাল্লা করতে পারবা না যে ইরান আমাদের উপর মেরেছে কেন। আমার দেশ, ধরেন বাংলাদেশ থেকে যদি কোনো একটি দেশ, বাংলাদেশ সেনাবাহিনী না, বাংলাদেশের ভেতর থেকে যদি ধরেন কোনো একটি সন্ত্রাসী বাহিনী ভারতে হামলা করে, ভারত কি করবে? বাংলাদেশের উপরই তো হামলা করবে। এটা কি নিয়ম নাকি অনিয়ম বলেন? কারণ বাংলাদেশের ভূখণ্ড থেকে ভারতে হামলা হলে বা ভারতের ভূখণ্ড থেকে বাংলাদেশে হামলা হলে বাংলাদেশের টার্গেট, বৈধ টার্গেট হবে ভারত। এটি আইন, মানে জাতিসংঘের আইন অনুযায়ী ৫১ ধারা অনুযায়ী এই বিষয়টি ইরান স্মরণ করিয়ে দিয়েছে। পাশাপাশি আইআরজিসি তারা বলছে অপারেশন নাসার 2 এর আওতায় আইআরজিসি নৌ ও মহাকাশ বাহিনী যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে, এবং তারা বলছে একটি সিআরএম আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং মার্কিন সৈন্যদের তাদের যে আবাসন বা তাদের যেখানে সেনা ঘাঁটি বা যেখানে সেনারা অবস্থান করছে সেটি ধ্বংস করে দিয়েছে ইরান। বলছে যে কুয়েতের জনগণের প্রতি আমাদের আবেদন, কুয়েত সরকারের উপর তোমরা চাপ সৃষ্টি করো যাতে মার্কিনীরা কোনো ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা করতে না পারে, কারণ কুয়েত আমাদের বন্ধু, কুয়েতের জনগণ আমাদের ভাই, আমরা কুয়েতে কোনো হামলা করতে চাই না, কিন্তু বাধ্য হয়ে যদি হামলা করি এজন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কুয়েতের ভেতর থেকে আগে আমাদের দেশে হামলা হচ্ছে। এটি শুধু কুয়েত না, কুয়েত, বাহরাইন, জর্দান, কাতার সহ প্রত্যেকটি আরব দেশের জনগণের কাছে ইরান এই বার্তাটি পাঠিয়েছে আজকে। দর্শক, আসেন আপনাদেরকে এবার কিছু বিশ্লেষণ তুলে ধরে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে জাস্ট জানালাম। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আজ হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপে একটি নতুন মার্কিন বিমান হামলার খবর দিয়েছে ইরান। তারা বলছে কেশম দ্বীপে ইরানের কেশম দ্বীপে আবারও আমেরিকা হামলা করেছে। ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে সন্ধ্যা 6:10 দ্বীপটির নিকটবর্তী বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত চালায় আমেরিকা। হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য তারা দিতে পারেনি, মানে ইরানের গণমাধ্যম দিতে পারেনি। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে এবং একে অপরের প্রতি বারবারই হামলা এবং পাল্টা হামলা অব্যাহত রেখেছে। তার মানে আবারও আমেরিকার পক্ষ থেকে হামলা হয়েছে এবং আমেরিকা এবার জবাব দিতে যাচ্ছে, ইরান আবার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে নতুন করে। দর্শক, কয়েকটা গুরুত্বপূর্ণ এবার তথ্য আপনাদের বলছি। প্রথম, ইরান আজকে স্পষ্ট বার্তা পাঠিয়ে দিয়েছে আরবদের উদ্দেশ্যে। বলছে যদি ইরানের কোনো বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করা হয় আমেরিকান অ্যাটাকে, তাহলে আরবের কোনো বিদ্যুৎ ব্যবস্থা তারা বহাল রাখবে না। আর তারা বলছে আমরা এবার ডু আর ডাই ম্যাচে খেলতে নেমে গেছি। ইরান বলছে আরবদের উদ্দেশ্যে যে আমরা আপনাদেরকে
বন্ধু হিসেবে বা ভাই হিসেবে আগাম বার্তা পাঠাচ্ছি। যদি আমেরিকা বা আমাদের শত্রুরা আরবের কোনো দেশ বা মধ্যপ্রাচ্যে আমাদের মিত্র বন্ধু বা প্রতিবেশী কোনো দেশের ঘাঁটি, জল, স্থল, ভূমি ব্যবহার করে হামলা করে এবং ইরানের কোনো বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস হয়, জ্বালানি কেন্দ্র ধ্বংস হয়, পানি শোচনাগার ধ্বংস হয়, কোনো বেসামরিক স্থাপনা, সেটা ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ বা গবেষণা প্রতিষ্ঠান, কোনো বেসামরিক প্রতিষ্ঠানে হামলা হয়, এবার ইরান সেই বেসামরিক প্রতিষ্ঠানগুলো অর্থাৎ আরবে থাকা, ধরেন সৌদি আরবে থাকা, কাতারে থাকা, কুয়েতে থাকা, আরব আমিরে থাকা, জর্ডান থাকা, বাহরাইনে থাকা, কুয়েতে থাকা প্রত্যেকটা দেশকে এবার টার্গেট করবে ইরান। ইরান ঘোষণা দিয়ে দিয়েছে এবার আমরা মারো বা মরো নীতিতে লড়াইতে নামছি এবং এবার যুদ্ধটা হচ্ছে বড় ফ্রেমে আমাদের যুদ্ধটা শুরু হচ্ছে এবং ইরান আবারও বলছে যে আমরা আমাদের বন্ধু রাষ্ট্রে হামলা করতে চাই না, কিন্তু বাধ্য হয়ে আমরা আমাদের ভয়ঙ্কর মিসাইলগুলোকে প্রস্তুত করেছি শুধু নির্দেশনার জন্য, সবুজ সংকেতের জন্য এখন আমরা অপেক্ষা করছি। আইআরজিসি বলছে সবুজ সংকেত দিবেন কে? মুস্তফা খামেনি। যখনই ইরান বলছে যখনই ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্রে হামলা হবে সঙ্গে সঙ্গে আরবে থাকা সকল বিদ্যুৎ কেন্দ্র আমরা ধ্বংস করে ফেলবো, সকল, একটি নয় সকল। যখন ইরানের কোনো পানির রিফাইনারিতে হামলা হবে, ওয়াটার রিফাইনারি, আরবের প্রত্যেকটা রিফাইনারি আমরা ধ্বংস করে ফেলবো, পুরো আরবকে পানিহীন করে ফেলবো। কারণ আরব আমাদের কথা শুনছে না এখন পর্যন্ত। আমেরিকা যদি আরবকে বলছে আমেরিকা যদি তোমাদের বাঁচাতে পারে, তোমাদের বাপ যদি বাঁচাতে পারে, তোমরা তোমাদের বাপের পা ধরে বসে থাকো, কিন্তু এবার আরবকে আমরা সবচেয়ে বড় ধাক্কাটা দিব, কিন্তু আমরা দিতে চাই না, কারণ আরবের প্রতিটি মানুষ আমাদের ভাই। দেখেন ইরান আর কত ধৈর্যের পরিচয় দিবে, কতটা সহমর্মিতা, ভ্রাতৃত্বের পরিচয় দিবে, আর কিছু আছে? বারবার বলছে ইরান, বলছে আমাদের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হলে তোমাদের একটা বিদ্যুৎ কেন্দ্র থাকবে না। যদি আরবে বিদ্যুৎ কেন্দ্র না থাকে, আরবে কত লক্ষ লোক মারা যাবে জানেন আপনি? ওই দেশগুলো আমাদের দেশের মতো না। আমরা বিদ্যুৎ না থাকলেও, যেমন আমাদের দেশে যদি একটু জোরে বাতাস হয়, ধরেন পাশের বিল্ডিং থেকে কেউ ফু দিল, সঙ্গে সঙ্গে দেখবেন বিদ্যুৎ নাই। 54 বছরে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা এই সিস্টেমটা তৈরি করে দিয়ে গেছে। পাশের বিল্ডিং থেকে ফু দেয়, এই বিল্ডিং এ বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, কারণ ঝড়। একটু হালকা আকাশ কালো হলে দেখবেন যে 2 দিন বিদ্যুৎ নেই বাংলাদেশে অনেক জায়গায়। কিন্তু আমাদের তো, আমরা তো সেটা সহ্য করে নিতে পারি। সৌদি আরবের তাপমাত্রা জানেন? আরবের ওখানে বাথরুম বলেন, ঘর বলেন, প্রত্যেকটা জায়গায় এসি সিস্টেমে থাকে। তো যখন বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়বে, এই লোকগুলো পাগল হয়ে যাবে। এই লোকগুলো সব সিস্টেম হলো আধুনিক ইলেকট্রিক সিস্টেম, বিদ্যুৎ সিস্টেমের উপর ডিপেন্ড করে, সব অচল হয়ে যাবে। এবং পানি, আরবের সাগরের লবণাক্ত পানিকে রিফাইনিং করে তারা মিষ্টি পানি হিসাবে ব্যবহার করে। তো এই পানির শোধনাগার যদি ধ্বংস করে দেয়, শোধনাগারগুলো ধ্বংসের ফলে কি হবে? পুরো আরব পানির জন্য মরবে, পানির জন্য। একটা মরুভূমি আরবগুলি, পানি পাবে না। তারপরে হাসপাতাল, ইরানের হাসপাতাল টার্গেট হলে আরবের হাসপাতালগুলো টার্গেট হবে। কোনো আরবের হাসপাতাল বাদ রাখবে না। এখন যদি ইরান আরবদের ছাড় দেয় যে আমি আরবকে মারবো না, ওরা আমাদের ভাই, তাহলে আমেরিকা হামলা বন্ধ করবে না। এখন আমেরিকার হামলা বন্ধ করতে আরবের গলা টিপে ধরতে হবে ইরান, এটা এখন বুঝে গেছে। এবং দেখেন খুব ভয়ঙ্কর যে ব্যাপারটি, আজকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ ট্রাম্প যদি উপরে চলে যায় বা ট্রাম্পের যদি কিছু হয়, মার্কিন প্রেসিডেন্ট হবেন জেডি ভেন্স, ভাইস প্রেসিডেন্ট। তিনি প্রকাশ্যে বলছেন যে এই যুদ্ধটা ইসরায়েল আবার বাধ্য করেছে আমেরিকাকে যুদ্ধে নামাতে। জেডি ভেন্স বলছেন, মানে জেডি ভেন্স কিন্তু যুদ্ধের বিপরীত, তিনি শান্তির পক্ষে। কিন্তু আরো 2-3 জন অ্যাডভাইজার আছে ডোনাল্ড ট্রাম্পের, একজন মার্ক রুবিও, একজন তার জামাতা জারেড কুশনার, আরেকজন আছে স্টিভ উইটকফ। এই সবগুলো হলো ইসরায়েলের দালাল। এরা কিন্তু যুদ্ধে বাধ্য করছে মার্ক রুবিওর চেয়ে স্টিভ উইটকফ বেশি। কিন্তু জেডি ভেন্স বারবারই আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে চান। এখন জেডি ভেন্সের বিরুদ্ধে বিশাল অর্থ বিনিয়োগ করে ইহুদিরা আমেরিকায় তার বিরুদ্ধে প্রচারণা শুরু করেছে। পুরো মার্কিন লবিটা, যারা ইহুদি লবি, তারা জেডি ভেন্সের বিরুদ্ধে লেগে গেছে, কারণ জেডি ভেন্স এই যুদ্ধ চাচ্ছেন না। তিনি বলছেন এই যুদ্ধ
ইরানের কি ক্ষতি হবে? তার চেয়ে বেশি আমেরিকার ক্ষতি হচ্ছে। আমেরিকার স্বার্থে তিনি বলছেন এই যুদ্ধ বন্ধ করা উচিত। কিন্তু শান্তি চুক্তি প্রতিষ্ঠিত হওয়ার পর, স্বাক্ষরিত হওয়ার পরও এই ইহুদিরা বা এই ইসরায়েল আমেরিকাকে আবার যুদ্ধে নামিয়েছে। কে বলছে? জেডি ভেন্স, আমি না, জেডি ভেন্স বলছে। তার মানে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প আবারও যে নেতানিয়াহুর চাপে পড়ে যুদ্ধে নেমেছেন, এটা জেডি ভেন্স ফাঁস করে দিয়েছে। তো জেডি ভেন্স বলছেন যা এখন হচ্ছে এটা কাম্য নয়। আমরা আলোচনার টেবিল প্রস্তুত রেখেছি, কিন্তু সেই আলোচনা বারবার ব্যর্থ হচ্ছে ওই অদৃশ্য শক্তিটার জন্য, আর সেটা হলো ইসরায়েল। আর এইসব বক্তব্যের জন্য ইসরায়েল তার বিরুদ্ধে নেমেছে। তাদের সকল লবি, অলিগার, ডিপ স্টেট ব্যবহার করে এখন জেডি ভেন্সের বিরুদ্ধে প্রচারণা শুরু করে দিয়েছে। তো এখন সবচেয়ে বড় ভয়ঙ্কর যে খবর সেটি হলো আমেরিকা যখনই ইরানে হামলা করবে, আবারও বলছি, আমেরিকা যখনই ইরানের বিদ্যুৎ প্ল্যান্টে হামলা করবে, জ্বালানি প্ল্যান্টগুলোতে, গ্যাসের, তেলে, ইরান অ্যাট এ টাইম আরবের প্রত্যেকটা বিদ্যুৎ বা পাওয়ার হাউস জ্বালিয়ে দেবে। কি হলো? ইসরায়েল তো এটাই চায় যে মুসলমানরা মুসলমানদের সাথে মেরে শেষ হয়ে যায়, কিন্তু মুসলমানরা বুঝতেছে না, বেকুব। মুসলমানরা কি বলছে জানেন? ফেসবুকে বসে ভিডিও দেখবে। ফেসবুকে ভালো জিনিস আছে, খারাপ জিনিস আছে। যখন আপনি ফেসবুক দেখেন 10টা খারাপ জিনিস আসে তো 20টা ভালো জিনিসের মধ্যে, এটা জায়েজ আছে। আমি এটাকে হারাম বলি নাই, কিন্তু কিন্তু আপনি খেলা দেখতে পারবেন না, খেলা দেখা হারাম। মানে আমাদের দেশের হুজুরেরা নিজের মতো মাসলা বানায়, কোত্থেকে এরা পায় এইসব মাসলা আল্লাহ ভালো জানে। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি কেন? আমি কাফের হয়ে গেছি ভাই রে ভাই। তা আপনি যে ইহুদিদের তৈরি ফেসবুক, ইউটিউব দেখেন, চালান, আমি যে ভিডিওতে কথা বলতেছি আপনারা তো দেখতেছেন, আপনাদের গুনাহ হচ্ছে না হচ্ছে না? এটা কি গুনাহ? আল্লাহ কি গুনাহকে এত সহজ, পাপকে সহজ করে দিচ্ছেন? বলেন। যেটা আল্লাহ তার কোরআনে বলেনি সেটা আপনি বলেন না, এটা আপনার দায়িত্ব না। কে কাফের, কে মুশরিক, কে বেঈমান, কে মুনাফিক, কে মুসলিম, আল্লাহ ভালো জানেন। আল্লাহর কাছে আপনি ফ্রেশ থাকেন। অন্যায়কে অন্যায় বলেন, খারাপকে খারাপ বলেন, ভালোকে ভালো বলেন। হাজারো খারাপ কিছুর মধ্য থেকে যদি আমি খেলা দেখে 10 মিনিট নিজেকে এন্টারটেইন করতে পারি, মন্দ কি? ওই সময়টা তো আমি একটা খারাপ মুভি দেখতে পারতাম। এখন বলবেন খেলা বাদ দিয়ে কোরআন পড়েন। তাহলে আপনি ভিডিও দেখা বাদ দিয়ে দেন, কোরআন পড়েন। অবশ্যই কোরআন পড়তে হবে, আমি তো কোরআন বিরোধী না। কোরআনের মতো শান্তির কিছু আছে? আমি যখন ঘুমোতে যাই, আমি তেলাওয়াত শুনি, আমার পুরো হৃদয় ঠান্ডা হয়ে যায়। এসি, মানে এসি ঠান্ডার চেয়ে যেন কোরআন এত ঠান্ডা, এত মধুর। তো যাক, আমি ওইদিকে যাব না, আমি মাস্তার দেওয়ার লোক না। আপনারা মাস্তার দিয়েন না হুটহাট। বাংলাদেশের আলেম আর পৃথিবীর অন্যান্য জায়গায় আলেমদের অনেক পার্থক্য আছে। বাংলাদেশের আলেমরা সবসময় মানুষকে মাসলা দিয়ে আটকে রাখার চেষ্টা করে, কিন্তু মুসলমানদেরকে এখন লড়াই করতে হবে কাদের সাথে? দেখছেন ইরান কি করতেছে? ইরান মাসলা দেয় না, ইরান লড়াইয়ের ময়দানে আছে। এখন ইরানকে বলবেন কাফের, বলেন, সমস্যা নাই, সবাই তো কাফের। শুধু কাঠমোল্লারা মুসলিম। তো বিষয়টা হলো বর্তমান পৃথিবীতে ইমান নিয়ে বেঁচে থাকা যেমন কঠিন, আবার বর্তমান পৃথিবীতে যেটাকে ইমান মনে করেন সেটা ইমান না। আল্লাহ রাসূলের প্রতিটা দিন ছিল সংগ্রামের। ঘরে বসে মিষ্টি খেয়ে সুন্নত আদায়ের মধ্য দিয়ে নয়। ইরান যেটা করছে এটা প্রকৃত মুসলমানের কাজ। ফিলিস্তিন যেটা করছে এটা মুসলমানদের কাজ। সিরিয়া যেটা করছে মুসলমানদের কাজ। আরবরা আর আমরা যেটা করছি এটা মুসলমানদের মধ্যেই পড়ে না। আপনিও মুসলমান না, আমিও মুসলমান না, শুধু নামে মুসলমান, বুঝছেন? ওই যে আমারে কাফের করেন, ওই অমুকের বলে না, আরে আপনি বেহেশতে যাবেন না আমি যাবো আগে, সেটা চিন্তা করেন। আমাদের কপালে বেহেশত নাই। কারণ আমাদের বেহেশত ধ্বংস করে দিয়েছে আমাদের কাঠমোল্লারা। এমন এমন মাসলা বানাইছে আমাদের জন্য, এমন এমন ফজিলত তৈরি করছে। কোন কাজের মধ্যে ফজিলত, কোনটা বললে 70,000 বার বেহেশতে যাওয়ার তৌফিক হয়ে যাবে, এগুলো বলে এইসব জাল হাদিস দিয়ে আমাদেরকে আটকে ফেলছে। মুসলমানদের সবচেয়ে বড় কাজ হলো কোনটা জানেন? এটা ফেসবুকে বলা যাবে না, ইউটিউবে বলা যাবে না। জয়কার জি, হয়কার হা, ডট ডট ডট। আল্লাহর প্রত্যেকটা নবী, প্রত্যেকটা সাহাবী সংগ্রামের জীবন পার করেছে। কেউ আরামে এসে ঘরে ঘুমায় না, এসি রুমে ঘুমায় না। এসি রুমে আমার মতো ভিডিও করে নাই। ঠান্ডা দেখেন না, কোট পরে বসে আছে, ঠান্ডা চারদিকে, এসির মধ্যে। আমি কিভাবে বেঁচে যাব? আমি তো যাবোই না। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ একটু মাফ করো আমারে। আমি আমার দর্শকদেরকেও বলবো যে আল্লাহ তাদেরকেও মাফ করুন। তো আমাদের সবচেয়ে বড় ভুল, আমরা একে অপরকে দায়ী করে নিজেরা গুনাহগার হই। আসেন আমরা প্রত্যেকে নিজেকে আগে মুক্ত করি, অন্যকে আমরা পরে মাসলা দেই। আরবের লোকগুলোকে একবার চিন্তা করেন।
আল্লাহ নবীরা যে দেশগুলোতে আসছে তারা আমেরিকা ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে মুসলিম দেশগুলোকে ধ্বংসে সাহায্য করে। এর চেয়ে দুঃখের কিছু আছে? আজকে ইরান কি বলছে জানেন? জর্দানকে এটা নবীগণের আশ্রয়স্থল, বিশ্রামস্থল। এত নবী আসছে জর্দানে, সেই জর্দানটা পুরো ইসরায়েলের কন্ট্রোলে। আফসোস না? তো এত হাজার হাজার নবীরা আসছেন যে অঞ্চলগুলোতে, সেই অঞ্চলগুলোতে শুধু জুব্বা পাগড়ি আছে আর ভিতরে ইমান আর নাই, ইমান চলে গেছে হাওয়া হয়ে। এর চেয়ে দুঃসংবাদ বা দুঃখের সংবাদ আমাদের মুসলমানদের জন্য আর কিছু হতে পারে না। আল্লাহ হাফিজ।